দর্শক আমন্ত্রণ ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক আপনারা জানেন চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজনে আমরা সমসাময়িক বিভিন্ন বিষয়ের আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি। আপনারা নিশ্চয়ই জানেন 24 জুলাই আগস্টের যে আন্দোলন, সেই আন্দোলনের স্মৃতি স্মরণ এইসব বিষয় নিয়ে আমরা আজ তুলে আনতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন জুলাই যোদ্ধা যোগ দিয়েছেন, মোহাম্মদ আবু হানিফ নোমান এবং হুমায়রা তাহিয়া। আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে যেতে চাই সেই উত্তাল দিনগুলোতে। আমি একটু হুমায়রা তাহি আপনাকে দিয়েই একটু শুরু করি। সেই উত্তাল দিনগুলো, আমরা জুলাই আন্দোলনের সেই উত্তাল দিনগুলো যদি আমরা স্মরণ করি, এই যে যখন আন্দোলনটা শুরু হলো তখনকার আসলে প্রথম দিককার আসলে কিভাবে চ্যালেঞ্জগুলো আপনাদেরকে মোকাবেলা করতে হয়েছে, কিভাবে আসলে রাজপথে টিকে থাকতে হয়েছে, সেটা দিয়ে একটু যদি শুরু করেন। জি, ধন্যবাদ আজকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা যেহেতু ছাত্র ছিলাম, বেশিরভাগ সবাই ছাত্র ছিলাম, তো আমাদের প্রথম প্রতিবন্ধকতা ছিল আমাদের পরিবার। ওনারা চাইতেন না আমরা ছোট মানুষ, আমরা রাজপথে থাকি কিংবা ওরকম কোনো কিছুর সম্মুখীন হয়। কারণ ওরা না বিগত বছরগুলোতে দেখে এসেছে যে এখানে বিরোধী কোনো কথা বললে কিংবা নিজের কোনো মতামত দিলে জীবন সংকট। আর সেটা একজন কথা বললে সেটা ওনার মধ্যেই থাকে না, সেটা তার পরিবারের উপর প্রভাব পড়ে। দ্বিতীয়ত হচ্ছে আমরা যারা যেসব প্রতিষ্ঠানে ছিলাম ওখানে আমাদের উচ্চপদস্থ যারা ছিলেন তারা বেশিরভাগই ছিল ফ্যাসিস্ট সরকারের দোসর। একরকম বলা যায়, আমি যদি সরাসরি বলি তাহলে আমাদের শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আমরা যেখানে অধ্যয়নরত ছিলাম সেখানে বড় বড় কর্মকর্তা যারা আছেন, পরিচালকবৃন্দ আছেন, তারা সকলে এগুলোর সাথে জড়িত। তো পরিবারকে উপেক্ষা করে, তাদের আদেশ না মেনে, শিক্ষা প্রতিষ্ঠানকে উপেক্ষা করে রাজপথে থাকা, এটা খুব বড় একটা চ্যালেঞ্জ ছিল। এই এত চ্যালেঞ্জের মধ্যেও আসলে আপনারা কিভাবে রাজপথে যেতেন বা কিভাবে সংগঠিত হতেন? আসলে এখানে আমাদের প্রথমে নৈতিকতাটাই উঠে এসেছে। কারণ হচ্ছে আমি যদি নিজের কথা বলি, আমি সরকারি স্কুলে পড়াশোনা করেছি, আমি সরকারি কলেজে পড়াশোনা করেছি, আমি সরকারি একটা নার্সিং কলেজে পড়াশোনা করেছি, সাথে আমি সরকারি ভাতাও পেতাম। তো আমার আসলে সরকারের বিপক্ষে দাঁড়ানোর জন্য অতটুকু ইচ্ছা ছিল না। তবে যখন দেখলাম তারা গণহত্যা চালিয়ে যাচ্ছে, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এটা চলছে চলছে, সেই হিসেবে আমি নিজের নৈতিকতা থেকে চিন্তা করলাম এটা আর কতদিন। এতদিন তো দেখে এসেছি, এখন যখন নিজের রাজপথে নামার একটা সুযোগ পেয়েছি, তাদের বিরুদ্ধে দাঁড়ানোর সুযোগ পেয়েছি, সেই নৈতিকতা থেকে আমার রাজপথে আসা। এই যে প্রাতিষ্ঠানিক যে বাধাগুলো, জি। মানে আপনি যেহেতু একটা সরকারি কাজ করতেন, সেইখানকার আসলে অভ্যন্তরীণ যে বাধাগুলো আরেকটু যদি বিস্তারিত বলেন, মানে কি কি ধরনের আপনারা বাধা পেতেন সেখানে, মানে এই ওই আন্দোলনে যাওয়ার ক্ষেত্রে? জি, ওই সময়টাতে আমাদের ক্লাস চলমান ছিল এবং আমাদের নির্দেশনা ছিল যে আন্দোলনের সাথে কেউই সম্পৃক্ত থাকতে পারবে না। এবং আমাদেরকে বলা হয়েছে যেহেতু আমরা হেলথ কেয়ারের মানুষ, তাহলে আমাদের দিকে বাধা নিষেধটা আরও বেশি। তো প্রথমত আমরা রাজপথে সরাসরি যুক্ত ছিলাম না, তবে আমরা চেষ্টা করতাম, আমাদের মেডিকেল টিম ছিল, আমাদের সিনিয়ররা মিলে আমরা সবসময় চেষ্টা করতাম যারা আহত হয়ে আসে তাদেরকে ইমার্জেন্সি গেট থেকে কোথায় যেতে হবে বা কী করতে হবে সেগুলো বলে দেওয়া। এবং সেই সাথে ক্লাসেও টিচাররা আমাদেরকে নিষেধ করতেন, ওরা আমাদের ভালোই চাইতেন তাই নিষেধ করতেন। কারণ এখানে শুধুমাত্র কথা বললেই আপনার জীবনটা চলে যাওয়ার একটা প্রশ্ন ছিল। আপনার কাছে আমরা আবারও আসবো একটু। আবু নোমান, আপনার কাছেই যেতে চাই। আবু হানিফ নোমান, এই যে উনি অনেকগুলো চ্যালেঞ্জের কথা বলছিলেন, আপনারা যেহেতু সম্মুখ সারিতে ছিলেন, আপনারা প্রথম দিকে আসলে কিভাবে শিক্ষার্থীদের অর্গানাইজ করতেন বা কিভাবে রাজপথে নেওয়ার ক্ষেত্রে আপনাদের যে মানে তৎপরতা, সেটা দিয়ে একটু যদি শুরু করেন। প্রথমে বলতে চাই, এই 24-এর গণ অভ্যুত্থান একটি হচ্ছে, এটা গণবিস্ফোরণের একটা বিষয় বলা যায় এবং হচ্ছে এটি একটি চেতনার নাম। সুতরাং দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের আমলে যে সমস্ত বৈষম্য এই বাংলাদেশের বুকে হয়ে আসছে, এবং সেটি আসলে এই ছাত্র জনতা কিন্তু বুঝতে পেরেছিল। কারণ হচ্ছে চাকরির ক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের কোটার যে প্রথার রেওয়াজ ছিল, এবং হচ্ছে এক ধরনের এখানে বৈষম্য করা হতো। 44 এবং 56% এখানে কোটার মধ্যে রাখা হতো। তো সেই ক্ষেত্রে ছাত্রদের মধ্যে এই ধরনের মেসেজগুলো আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া বলি অথবা হচ্ছে জনসমাগমে বিভিন্ন মাধ্যমে আমরা এদেরকে জানাতাম, এবং তারা এই বিষয়গুলো বুঝতো এবং
তাদের অধিকার সম্পর্কে তারা হচ্ছে জানতো, এবং জানার ফলে তারা নিজেদের মধ্যে যে একটা আত্মচেতনাবোধ, সেটার প্রয়াসের আলোকে মূলত তারা আমাদের যেই কোঠা বিরোধী প্রথম দিকে যে আন্দোলনটা ছিল সেখানে তারা যোগ দেয়, এবং স্বতঃস্ফূর্ততার সাথে এটি সময়ের কাল পরিক্রমায় মূলত আমাদের যে ছাত্র জনতা যারা বাংলার বুকে যারা লড়াই করেছে মূলত তারা অংশগ্রহণ করা শুরু করে, এবং পরবর্তীতে এটি একটি গণবিপ্লবে পরিণত হয়। মূলত ওই সময় আপনার কোন কোন বাধাগুলো আপনাদেরকে আসলে অতিক্রম করতে হয়েছে? দেখেন, বিশেষ করে এটা যেহেতু প্রসঙ্গ চট্টগ্রামের একটা অনুষ্ঠান, আমি চট্টগ্রামের একজন সমাজকর্মী ছিলাম। চট্টগ্রামে বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের আমলে আমি নানা ধরনের মানুষের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছি এবং নানা ধরনের রোষানলের শিকারও হয়েছি। সেক্ষেত্রে চ্যালেঞ্জিং এর বিষয়টা হচ্ছে আমার একটা পরিচিতির দিক ছিল। এখন মনে করেন আমি ওপেনলি হয়তো বা অনেক সময় দেখা গেছে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমার কাজ করতে হয়েছে, যেহেতু আমার সাথে একটা সোসাইটি কিন্তু ইনভলভ, হয়তো বা আমার কারণে দেখা যাচ্ছে তাদের ক্ষেত্রে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু যাচ্ছে। সুতরাং আমরা চ্যালেঞ্জিং এর বিষয়গুলো হচ্ছে নানান দিক থেকে আমাদের উপর হুমকি আসতো, ধমকি আসতো, এবং হচ্ছে আমাদেরকে প্রতিবন্ধকতার আড়ালে রাখার তারা চেষ্টা করতো এবং দমন পীড়নের মধ্য দিয়ে রাখার চেষ্টা করতো। আমরা আমাদের যে আত্মচেতনার যে শক্তি, এটার দিকে মন্ত্র হয়ে মূলত এই দীক্ষা মন্ত্রের মন্ত্রী হয়ে আমরা হচ্ছে মূলত এই রাজপথে এসেছি, এবং তখন আমরা মুক্তির নেশায় মূলত ছুটেছিলাম। এখানে আমাকে কেউ আটকে রাখবে, আমাকে কেউ মেরে ফেলবে, এই ধরনের আমাদের মধ্যে বিষয়গুলো কাজ করতো না। একটা সময় গিয়ে আমরা চেয়েছিলাম এদেশের মানুষের যেই গণ অধিকার এবং হচ্ছে যে একটা অধিকার প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এটা একটা মোক্ষম সময়। এখানে যদি কি মানুষকে আমাদের দ্বারা, অন্তত আমার মতো একজন ব্যক্তি যদি কি রাজপথে থাকে, তাহলে 100 জন মানুষ হচ্ছে সাহস এবং হচ্ছে উদ্বুদ্ধ হবে। তার ফলে আমরা চেষ্টা করেছি এখানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সবাইকে অংশগ্রহণ করানোর, এবং এইসব বাধা প্রতিবন্ধকতাকে আমরা হচ্ছে এড়িয়ে মূলত হচ্ছে আমরা অ্যাভয়েড করে মূলত এই রাজপথে ছিলাম, সংগ্রাম ছিলাম। আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখেছি বিশেষ করে চট্টগ্রামে যখন এই আন্দোলনটা শুরু হলো, প্রথম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ছোট আকারে এই আন্দোলনটা শুরু হলো, আপনারা কিভাবে সম্পৃক্ত হলেন এই পুরো প্রক্রিয়ার মধ্যে? আজকে যেহেতু 2 আগস্ট, একটা স্মৃতিচারণ দিয়ে বলতে চাই। আজকে ছিল হচ্ছে প্রার্থনা এবং গণমিছিল কর্মসূচি চট্টগ্রামে আন্দরকিল্লা জামে মসজিদ, ওইখানে আমরা জুমার নামাজে শরিক হই। সেখানে আমাদের যিনি ইমাম সাহেব ছিলেন তখন, তিনি একটা আরবিতে আয়াত উচ্চারণ করেছিলেন মোনাজাতের সময় কান্না স্বরে, যে লানাতুল্লাহি আলা জালিমিন, অর্থাৎ হচ্ছে জালিমদের উপর আল্লাহর কি লানত দেওয়া। সেই ক্ষেত্রে এই যে হৃদয়গ্রাহী এবং হৃদয়স্পর্শী যে একটা উচ্চারণ তখন ছিল, এবং এটার দ্বারা হৃদয়গুলো কিন্তু প্রকম্পিত হয়েছিল, এবং সেই যে ছোট ছোট ম্যাসেজ, এগুলোর মাধ্যমে মানুষ কিন্তু উদ্বুদ্ধ হয়েছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যখন এই আন্দোলনটা চট্টগ্রাম শহরে আসে, তখন চট্টগ্রাম শহরের যে ন্যাশনাল, প্রাইভেট এবং হচ্ছে যে সমস্ত কলেজ, মাদ্রাসা, স্কুল যেগুলো আছে, তখন ছাত্ররা হচ্ছে তাদের আন্দোলনের আমন্ত্রণ এবং হচ্ছে সাড়া প্রদান করে, এবং তাদের সাথে আমরা আসলে একসাথে একত্রিত হয়ে মূলত এই আন্দোলনটাকে সংগঠিত করেছি, এবং আন্দোলনের যে ধারা এটাকে আমরা বেগবান করেছি 5ই আগস্ট পর্যন্ত। আমি একটু হুমায়রা তাহিয়া আপনার কাছে যেতে চাই। মেয়ে হিসেবে তো আপনাদের অনেকগুলো চ্যালেঞ্জ ছিল, এবং আমরা দেখলাম যে এই আন্দোলনে মেয়েদের এক অংশগ্রহণটা খুবই উল্লেখযোগ্য এবং বেশ স্বতঃস্ফূর্ত। ওই জায়গাটা নিয়ে যদি একটু বলেন, আপনারা আসলে কিভাবে ওই সময়ে এই বিষয়গুলো ম্যানেজ করতেন বা মেয়ে হিসেবে? জি, ধন্যবাদ। আসলে সব জায়গাতেই মেয়ে হিসেবে একটা চ্যালেঞ্জ ফেস করতে হয়, যেটা আপনি মাত্রই বললেন। আমাদের ক্ষেত্রে সেটা আরও বেশি ছিল। আমরা যারা আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম কিংবা সম্পৃক্ত হতে চাচ্ছিলাম, তাদেরকে বারবার তাদের জানের ভয় করতে হতো, তাদের ইজ্জতের ভয় করতে হতো। যেমন আমি যদি 29 জুলাইয়ের কথা বলি, তখন সেদিন আমাদেরকে সম্মুখ সারিতে পেয়ে আমরা আসলে সাউন্ড গ্রেনেড, তারপর টিয়ার শেল, ওইগুলোর আঘাতে একটা বিল্ডিংয়ে আশ্রয় নিয়েছিলাম, এবং সেখানে আমাদেরকে তারা সরাসরি ধর্ষণের হুমকি দেয়। তো এটা আমাদের আসলে রাজপথে যেহেতু এসেছি, মৃত্যুর ভয়কে জয় করে এসেছি, তবে ইজ্জতের ভয়টা আমাদের বরাবরের মতোই ছিল। মানে আমরা একটা দেখলাম যে আপনারা সবসময় সম্মুখ সারিতে থাকতেন, মানে ছেলেদের মানে ভাইদের রক্ষার এই জায়গাটা, এটা যদি আর একটু বিস্তারিত বলেন। যে জি, আমরা মূলত চাইতাম আমাদের ভাইরা সেফ থাকুক, কারণ ওনাদেরকে ধরে নিলে হচ্ছে আর ফিরে আসার কোনো সুযোগ ছিল না। এবং চট্টগ্রাম যেহেতু একটা কনজারভেটিভ এরিয়া, আমরা যেহেতু একটা কনজারভেটিভ ফ্যামিলি থেকে বিলং করি, আমরা এটা লক্ষ্য করেছি যে আমরা আন্দোলনে গেলে আশেপাশের সাধারণ জনগণ যারা আছে তারা আমাদেরকে নানাভাবে সাহায্য করতো।
তো ওই হিসেবে আমরা চিন্তা করলাম আমাদের ভাইরা অবশ্যই আমাদের সাথে থাকবে, তবে আমরা সম্মুখ সারিতে থাকি যাতে তারা নিজেদেরকে একটু রক্ষা করতে পারে। এবং বিষয়টা এরকম না যে ওনারা পিছনে ছিলেন, ওদের অবদান কোন অংশ কম। ভাইয়েরা আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্তই আমাদেরকে সেভ করে রেখেছে, এবং আমরা বাসায় পৌঁছেছি কিনা, আমাদের বাসায় দিয়ে আসা, আমরা কবে আসবো, কবে যাব, এই সবগুলো বিষয় ওনারা নিজেরাই দেখতেন। নিশ্চয়ই। আমি একটু নোমান আপনার কাছেই আসি। এই যে উনি যেটা বলছিলেন যে মেয়েদের ঢাল হয়ে থাকা ভাইদের, ওই মুহূর্তগুলো নিয়ে যদি আপনারা একটু স্মৃতিচারণ শুনতে চাই। দেখেন, এই আন্দোলনের আসলে আমাদের মূল শক্তির জায়গাটা ছিল নারী। কারণ হচ্ছে তারা যেভাবে আমাদের পাশে এগিয়ে এসেছে এবং হচ্ছে সবসময় মিছিলে এবং মিটিং আমরা দেখেছি, তারা হচ্ছে সবসময় আমাদের একদম ঢাল হয়ে কিন্তু কাজ করেছে। সুতরাং এই নারীরা যদি কি এই আন্দোলনের যদি কি একটি পার্ট যদি কি না হতো, আসলে আমাদের ক্ষেত্রে আন্দোলনটা যতটা যাওয়ার কথা ছিল অতটা হয়তো বা পৌঁছাতে পারতাম না। সুতরাং আমার মনে হয় নারীদের এই অবদান এই জুলাই আন্দোলনে এটা অনস্বীকার্য, এবং তাদের ভূমিকা নিয়ে কোনো ধরনের প্রশ্ন এখানে ওটা আসাটা আমার মনে হয় না। সুতরাং আমি মনে করি নারীরাই হচ্ছে এই আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার, এবং হচ্ছে তারা এটা হচ্ছে দাবি রাখে। আপনি বলছিলেন যে নারীরা অন্যতম দাবিদার এই আন্দোলন। হুমায়রা তাহিয়া, আপনি কি বলবেন যে একটু আসলে নারীরা অন্য একটা বড় ভূমিকা রেখেছিল এই আন্দোলনে, সেই তুলনায় আসলে নারীরা যোগ্য সম্মান পেয়েছে এই গত এক বছরে? জি, এটা আসলে দুটা দিক বিবেচনা করা যায়। একটা অংশে আমরা দেখি যে নারীরা অনেক এগিয়ে যাচ্ছে, আরেকটা অংশে আমরা দেখি যে নারীদেরকে বারবার হচ্ছে তাদের প্রয়োজনীয় সম্মান থেকে বঞ্চিত করা হচ্ছে। একসময় আন্দোলনে যাওয়ার আগে এটা ঠিক করা হতো যে কয়জন নারী থাকবে, কয়জন সম্মুখ যোদ্ধা থাকবে। তবে এখন বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি, ওখানে আসলে অমনভাবে আমাদেরকে ইনভাইট করা হয় না। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু রাজনীতির সাথে তখন সরাসরি যুক্ত ছিলাম না, আমরা তখন এইসব মন মানসিকতা আসলে তখন বুঝে উঠতে পারিনি। এখন যখন দেখলাম যে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে, আমাদেরকে কেবলমাত্র সামনে একটা ব্যানার ধরার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, পরবর্তীতে আমরা এসব থেকে দূরে চলে আসার চেষ্টা করলাম। যেটা এখন দেখা যায় বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে কিংবা বিভিন্ন বিক্ষোভে নারীদের সংখ্যা খুবই কম। নিশ্চয়ই। আবু নোমান, আপনি যদি বলেন আসলে কি নারীদের মূল্যায়ন হয়েছে ঠিকমতো এই গত এক বছরে? আমি বিষয়টাকে আসলে এভাবে দেখবো যে আসলে নারীদের যে জুলাইয়ের যে ভূমিকা, সেটা অনুসারে যদি কি নারীদের যদি কি মূল্যায়ন করা হয়, এটা আমরা জাতীয়ভাবে তাদেরকে একটা স্বীকৃতি দেওয়ার দরকার ছিল। এবং পাশাপাশি আমরা জুলাই আন্দোলনে দেখেছি নারীরাই কিন্তু আমাদেরকে মুক্ত করেছে। কোথায় থেকে পুলিশ যখন আমাদেরকে ধরে নিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু নারীরা সাহসের সাথে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে সেভ করেছে। এখন বিগত যে দিনগুলো এবং হচ্ছে এই এক বছর পরিবর্তিত দিনে নারীদের যে একটা ভূমিকার যে বিষয়টা বলি, এখানে আসলে যখন রাজনীতিটা মাঠে আসলো এবং হচ্ছে এখানে তারা যখন ক্রেডিট হাসিলের যে বিষয়গুলো দাবি করছে, সেক্ষেত্রে গিয়ে যখন নারীদের যে একটা অবস্থান তখন ছিল, হয়তোবা সেটা স্বতন্ত্র অবস্থান থেকে নিউট্রাল জায়গা থেকে তারা তাদের যুদ্ধটা করেছে। এখন তারা চিন্তা করছে এটা আমি যদি এই মুহূর্তে এখানে যাই, তাহলে এটা আমাকে রাজনীতির একটা হয়তোবা ট্যাগ দেওয়া হতে পারে। এই ট্যাগিং কালচার হতে শুরু করে এবং নারীদেরকে নানাভাবে হচ্ছে এখান থেকে একটা সাইডে রাখার যে একটা প্রবণতা, রাজনৈতিক একটা মার পেছে কিন্তু তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। সুতরাং আমার মনে হয় জুলাই আন্দোলনে তাদের যে ভূমিকাটা ছিল, যে পরিবর্তিত বাংলাদেশে তাদের সেই রকম ভূমিকার যে একটা কদর এবং হচ্ছে তাদের যে একটা মূল্যায়ন, সেটা আমরা তেমন একটা দেখিনি। নিশ্চয়ই। আপনাদের সঙ্গে আমি আরো বিস্তারিত কথা বলবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, ছোট্ট একটা বিরতি নিব, ফিরবো একটু পর, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। দর্শক, আমরা আলোচনা করছিলাম স্মৃতিতে স্মরণে জুলাই নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন দুইজন জুলাই যোদ্ধা, হুমায়রা তাহিয়া এবং মোহাম্মদ আবু হানিফ নোমান। দুজনকে আবারও স্বাগত আমাদের। নোমান, আপনার কাছে আমি যেতে চাই যে আমরা এর আগে আন্দোলনের প্রথম পর্যায়ের এই নানা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। একটু কি বলবেন যে আসলে জুলাইয়ের ওই সময়কার উত্তপ্ত অবস্থার মধ্যে আসলে আপনাদের কিছু একটু স্মৃতি যদি আমরা আমাদেরকে শেয়ার করেন? আপনারা জানেন 16 জুলাই যখন হচ্ছে মুরাদপুরে বদরেডিয়ে যখন সংঘর্ষ হচ্ছিল, তখন বিকেলের দিকে ছাত্রলীগ হচ্ছে আমাদেরকে ধাওয়া করছিল। ধাওয়াকালে হচ্ছে আমরা নিরাপত্তা আশ্রয়ের জন্য হচ্ছে আমি মুরাদপুর কনভেনশন নামে একটা সেন্টার ছিল, এখানে আমি ঢুকে পড়ি এবং আমার সাথে অনেকে ঢুকে পড়ে। এখন আশেপাশে সবাই হচ্ছে ছাত্রলীগের অবস্থান।
এখন তখন আমাদের এমন একটা অবস্থা হয়েছিল যে আসলে কালেমা পড়তে বাধ্য হয়ে গিয়েছিলাম। তখন সেখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো অবরুদ্ধ ছিলাম। এই মুরাদপুর কনভেনশনের যারা হচ্ছে কর্মচারী ছিল তারা আমার চাইছিল হচ্ছে আমাদেরকে এখান থেকে যে কোনোভাবে বের করে দিবে। তখন মুরাদপুর কনভেনশন সেন্টারে আমি ঢোকার আগে আমার হাত দুয়েক দূরে একটা চাইনিজ কোডাল আমার উদ্দেশ্য করে আঘাত করার জন্য মারে। ভাগ্যক্রমে আমি এখান থেকে বেঁচে এখানে ঢুকে পড়ি। অবরুদ্ধ হওয়ার পর সেখান থেকে আমি বের হয়ে যাই। এটা ছিল আমার জুলাইয়ের সবচেয়ে বিভীষিকাময় একটা মুহূর্ত, বিভৎসৎ মুহূর্ত। এবং পাশাপাশি আরেকটা স্মৃতি যদি বলি, 18 জুলাই সন্ধ্যার দিকে আমার এক বড় ভাই ফোন দিয়ে বলে যে, ভাই দেখো আমার একটা ছোট বোন তার বাচ্চা সহ আছে, তারা মেডিকেলে যাচ্ছিল, যাওয়ার পথে হচ্ছে বদ্রাহাটের বদি আলম গলিতে তারা আটকে পড়েছে, তুমি একটু তাদেরকে একটু রক্ষা করো। তখন আমি বাসায়, তখন আমি কৌশল অবলম্বন করে হচ্ছে এই গেঞ্জি আর হচ্ছে লুঙ্গি পরে বের হই। তখন বদ্রাহাট মোড়ে হচ্ছে পুলিশের উপস্থিতি। বের হওয়ার সময় তখন আমি, কেউ ওইখানে নেই আশেপাশে, একদম জনশূন্য, পুলিশ ব্যতীত। তখন আমি তাদেরকে মসজিদ দিয়ে ক্রস করে হচ্ছে ওই বদি আলম গলিতে যাওয়ার চেষ্টা করি। পুলিশ ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে আমি দুই হাত তাদেরকে তুলে সারেন্ডার পর্যায়ে যাই। তখন দেখতেছি দুই একজন পুলিশ আমার দিকে দৌড়ে আসতেছে। দৌড়ে আসার সাথে সাথে তখন আমি এটা চিন্তা করলাম যে আমাকে ধরলে হয়তো আর রক্ষা পাওয়া যাবে না, যেহেতু আমি টার্গেট 1 ছিলাম। তখন আমি ওইখান থেকে মসজিদের পাশ দিয়ে একটা টিনের হচ্ছে আপনার আড়ালে একটা পর্দা ছিল, এখান দিয়ে আমি পাশ দিয়ে হচ্ছে দৌড় মেরেছি। সাথে সাথে আমাকে 2 রাউন্ড গুলি করা হয়। গুলি আমি সাউন্ড শুনতে পাই, শোনার সাথে সাথে যে কোনোভাবে আমি জীবন প্রাণ দিয়ে হচ্ছে দৌড়ে আমি হচ্ছে সুলভ বহরের দিকে বদি আলম গলিতে ঢুকে পড়ে আমার কাছে একটা বাটন ফোন ছিল, আমি ওনাকে ফোন করি। যাকে ফোন করার সময় ওনার বলতে যে এই জায়গায় আছে, আমি ওই জায়গায় যাই। 2টো বাচ্চা ছিল তার, ওরা হচ্ছে চোখ মুখ তাদের একটু হচ্ছে এই পড়তেছিল, জ্বলছে এরকম, কারণ হচ্ছে কাঁদুনে গ্যাস খেয়েছিল তারা একটু আগে। হ্যাঁ। তারপর আমি তারা যখন আমাকে দেখে এবং তারা একটু ভরসা পায়, আমি তাদেরকে ওইখান থেকে নিরাপদে আমার বাসায় নিয়ে যাই। এবং ছেলেগুলো যেভাবে কান্না করছিল আমাকে দেখে, তো এইসব মুহূর্তে এবং হচ্ছে এর পরবর্তী হচ্ছে 4ই আগস্টের যেই নিউ মার্কেটের যে কোতোয়ালি থানা কর্তৃক যে গোলাগুলি সংখ্যা আমাদের সামনাসামনি এই ম্যাসেকারটা হয়েছিল। এবং এটা একটা বিভৎসত একটা মুহূর্ত ছিল, যেটা আসলে আমাদের আসলে এইগুলা যখন আমরা কল্পনা করি আমরা ট্রমাটাইজ হই। এবং হচ্ছে এই বিষয়গুলো আমাদেরকে আসলে অনেক তাড়না দেয়। এবং হচ্ছে সেই জুলাই আর বর্তমান জুলাই অনেক আকাশ পাতাল তফাৎ। আমরা যা চিন্তা করে সেখানে গিয়েছিলাম, যে মুভমেন্টে অংশগ্রহণ করেছি, সেটা আর এটার মধ্যে হচ্ছে বা আমাদের যে প্রাপ্তি এবং অপ্রাপ্তির জায়গা অনেকটা আমাদেরকে শূন্যতা ভোগে। এইটা নিয়ে আমরা আরো আলোচনা করব। আরেকটা বিষয় আমি জানতে চাই, সেটা হচ্ছে আন্দোলনের দিনগুলোতে আপনাদেরকে অনেক সময় আত্মগোপনে থাকতে হতো। ওই সময় আসলে আপনারা নিজেদের মধ্যে কিভাবে যোগাযোগ করতেন, কিভাবে সংগঠিত হয়ে আসলে রাজপথে যেতেন? আসলে কারফিউ জারির পর আপনারা জানেন যে ইন্টারনেট বন্ধ, তারপর হচ্ছে মোবাইল ফোনে যোগাযোগের ক্ষেত্রে ট্র্যাকিং সিস্টেম, তাদের নানান ধরনের নজরদারি এই সেই। তখন রাতে তো বাসায় থাকতে পারতাম না, আমি তো 16 তারিখ থেকে আমার বাসায় হচ্ছে রাতে থাকতাম না। তখন এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার সময় আমরা নানান ধরনের ছোট অলিগলি হচ্ছে ব্যবহার করতাম। এবং হচ্ছে এক বাসায় যেতাম, গিয়ে তার আমার বন্ধুরা বলতাম কালকে ওইখানে আন্দোলন সংগঠন, তোমরা ওইদিকে এসো। তারা আমাকে যদি কি এইখানে ফোন কলে যদি সম্ভব হয় তারা আমাদেরকে জানাতো। বিশেষ করে নারীরা এই ক্ষেত্রে সহযোগিতা করেছে, তারা আমাদেরকে ফোন দিয়ে বলতো, হয়তো জায়গার নামে স্পেসিফিক বলতো না, যে ওনার বাসার সামনে এরকম হয়তো বা এতটা বাজে এটা এরকম হইতে পারে, ভাই আপনি একটু এখানে আইসেন। তখন আমার মাধ্যমে আমার আশেপাশে যারা সংগঠিত ছিলাম আমরা সবাই ওই মেসেজটা থ্রো করতাম। এবং সেই হিসেবে আমরা হচ্ছে নানান কৌশল অবলম্বন করে ওইগুলি বেয়ে হেঁটে প্রায় সময় দেখা গিয়েছে আমরা গাড়িতে চড়ে যেতে পারতাম না, হয়তো বা এটা রিস্কি ছিল। আমরা হেঁটে হচ্ছে নিউ মার্কেট বলেন, 2 নম্বর গেট বলেন, টাইগার পাস মোড় বলেন, আন্দর কিল্লা বলেন, সব জায়গাতে আমরা ওইভাবে মুভ করতাম। আমি একটু হুমায়রা তাহিয়া আপনার কাছে যেতে চাই, যে আন্দোলনের ওই সময় আমরা আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখেছিলাম, যে আপনার একটা কথা ছিল সেখানে, যে আজাদির মানে বুঝেন, ওইটার প্রেক্ষাপটটা যদি একটু বলেন। জি, মূলত ওই ঘটনাটা ছিল 29 তারিখ চেরাগীর মোড়ে। ওইখানে আমাদের পুলিশের সাথে আমাদের আন্দোলনকারী দফায় দফায় সংঘর্ষ চলছিল এবং প্রিজন ভ্যানে এক পর্যায়ে আমাদের ভাইদেরকে উঠিয়ে নিয়ে চলে যায়। যদিও কয়েকজনকে আমরা ছিনিয়ে এনেছি সেখান থেকে, তবে কয়েকজনকে ওরা নিয়ে চলে যায়। ওই মুহূর্তে বারবার আমাদেরকে মিডিয়া ফোকাস করে এবং ওরা জানতে চায় আমরা কি বলতে চাই। তো ওই সময় আসলে আমরা সবাই জানি যে হলুদ মিডিয়া বলতাম আমরা সবাই, কারণ সব সত্য নিউজ তারা প্রচার করতো না। তো ওই মোমেন্টে চিন্তা করলাম কথা বলে কি হবে,
তো ওই রাগের বসে বলেছিলাম যে আজাদির মানে বুঝেন আপনারা, আজাদি। তারপরে বলেছিলাম যে এসব মিডিয়ার আমি কোনো কিছুকে বিশ্বাস করি না। তো পরবর্তীতে ওই ঘটনাটাই সকলের সামনে চলে আসে। আসলে ওখানে আমাদেরকে টিয়ারশেল মারা হয়েছিল এবং আমাদেরকে আওয়ামী লীগের কাউন্সিলর যিনি ছিলেন জামাল খানের, উনি আমাদেরকে আঘাত করেছে এবং বারংবার আমাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। আমাদেরকে বলেছে তোমরা এক সাইডে আসো, তোমাদের সাথে কথা আছে। মিডিয়া ওইসবকে ফোকাস না করে শুধু যখন আমাদেরকে, আমরা উত্তপ্ত ছিলাম, আমরা চিল্লাচ্ছিলাম রাগে, আমরা কেউ কান্না করছে, কেউ চিল্লাচ্ছে, ওইগুলো দেখাচ্ছে। তো ওই সময় আমি চিন্তা করলাম যে ওনারা ওই যারা সরকারে আছে তাদের খারাপ দিকগুলো না দেখিয়ে কি জন্য বারবার আমাদের দিকটাই দেখাচ্ছে, ওই প্রেক্ষাপটে আমি কথাটা বলেছিলাম। এটার বাইরে আসলে এই পুরো আন্দোলনে আসলে আর কি কি উল্লেখযোগ্য আসলে আপনার স্মৃতি রয়েছে? উল্লেখযোগ্য স্মৃতি বলতে আসলে নিজের চোখে দেখা তো 1 বছর যাওয়ার পরেও তা কোনো একটা ঘটনা আমি ভুলতে পারিনি। যেমন এক পর্যায়ে ছিল যে আমরা যেহেতু স্টুডেন্ট মানুষ, আমাদের পকেটের টাকা শেষ হয়ে যায়। তো আন্দোলনে আসার জন্য, যেহেতু আমার বাসা থেকে আন্দোলনের স্পটগুলো খুব দূরে দূরে ছিল, 30 মিনিট 40 মিনিটের রাস্তা। তো সেই হিসেবে আমি 2 দিন বাসা থেকে বের হই, কিন্তু আন্দোলনে আর যাইতে পারিনি। আমাদের ওখানে চেকপোস্ট ছিল, পুলিশ ফোন চেক করতো। তারপরে হচ্ছে আমাদের এলাকায় যারা ভাই ছিল, বড় ভাই ছিল, তারা হচ্ছে এলাকায় অলিতে গলিতে দাঁড়িয়ে থাকতো, কে কোথায় যায় দেখতো এবং বলতো এই ওকে ধর, ও কই যায় জিজ্ঞেস কর, এরকম করতো। তো ওইসব চিন্তা করে 2 দিন আমার যাওয়া হয়নি। পরবর্তী সময়ে আমার টাকা শেষ হয়ে যায়, আমার ভাড়া শেষ হয়ে যায়। তো ওই সময় আমি কল দিয়ে আমার একজন ভাইকে বলছিলাম, ভাই বিকাশে কিছু টাকা লাগবে, গাড়ি ভাড়া শেষ। তো আমি আসলে চিনি না কে, উনি একজন আপু বলতেছে যে তুমি যাচ্ছ, যাও, তোমার ভাড়াটা আমি দিয়ে দিব। তারপর আরেকদিন আমার একটা ঘটনা মনে আছে, জামাল খান দিয়ে আমি আসলে নিউ মার্কেট যেতে চাচ্ছিলাম এবং সেখানে 2টা পুলিশের গাড়ি আটকে ফেলে, আমাকে রিক্সা থেকে নামিয়ে ফেলে এবং জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ। তো তাৎক্ষণিক আমি কোনো জবাব দিতে না পেরে আমি আসলে বাকরুদ্ধ হয়ে যাই, আমি দাঁড়িয়ে থাকি, আমি কথাই বলি না। পরবর্তীতে চা দোকান থেকে একজন লোক এসে বলে যে ও তো এখানেই থাকে, ও বাসায় যাচ্ছে। তো ওই দিন আমি ওভাবে বেঁচে যাই। আমরা দেখেছি যে 3 আগস্ট এবং 4 আগস্ট মানে চট্টগ্রামে খুব বড়, ওই সময় সবচেয়ে বড় ঘটনাগুলো ঘটেছে ওই সময়কার যদি আপনার কিছু যদি স্মরণে থাকে। জি, 3 আগস্ট আসলে খুব শান্তিপূর্ণ আন্দোলন ছিল। 3 আগস্ট আমরা নিউ মার্কেটে আন্দোলন করি, সেখান থেকে টাইগার পাস মোড়ে এসে শেষ হয়। তবে সমাবেশটা ওখানে শেষ না হয়ে বহদ্দারহাট পর্যন্ত যায় এবং তা আনুমানিক রাত 7:30 বা 8:30 পর্যন্ত ছিল, সবাই ছিল। হঠাৎ করে অন্ধকারে নাসির গ্রুপ গোলাগুলি শুরু করে। ওই সময় দিক বিদিক সবাই পালিয়ে যায়, কোথায় যায় কিছু চিনতে পারিনি এবং কোত্থেকে কে গোলাগুলি করে তাও বুঝতে পারিনি। ওই সময়টা ছিল যে ভেবেছিলাম ওই দিনই মারা যাব, কিন্তু তাও ছুটেছি, তাও নিজেকে রক্ষা করেছি, ভেবেছি ওই দিন তো মায়ের সাথে দেখা হয়নি, তাই আজকে মারা যাওয়া যাবে না। তো পরবর্তীতে 4 তারিখ আসে, খুব বিধ্বস্ত ছিলাম, খুব টায়ার্ড ছিলাম, এই কারণে সকাল সকাল যাইনি। যখন খবর আসে যে মেয়েরা আটকা পড়ে আছে, নিউ মার্কেটে সবাইকে অবরুদ্ধ করে রেখেছে, তখন হচ্ছে আমি বের হই 4 তারিখ এবং মোটামুটি 4 তারিখ তখন গাড়ি ছিল এবং ওয়াসার মোড়ে গিয়ে আমরা আন্দোলনে যোগ দিই। আমরা যদি একটু আবু নোমান আপনার কাছে যেতে চাই, এই যে আপনারা আন্দোলন করে আসলেন, জুলাই থেকে শুরু হলো, সেটা ধীরে 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 আগস্টের প্রথম দিক পর্যন্ত গড়ালো, শেষের দিকে এসে ওই সময়কার আসলে পরিস্থিতিগুলো কেমন ছিল আসলে? আসলে দেখেন, এই জুলাই তো প্রথম দিকে কোটা বিরোধী আন্দোলন হিসেবে ছিল। তো কোটা প্রথা মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই তো সবাই অংশগ্রহণ করেছিল। তো এটা যখন 19 তারিখের দিকে আসিফ ভাই কর্তৃক যখন হচ্ছে 9 দফা ঘোষণা করা হয়, যখন হাসিনাকে ক্ষমা চাওয়া এবং হচ্ছে যারা এইসব গণহত্যার সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনা, এর পরবর্তী সময়ে যখন কারফিউ এবং হচ্ছে নানা ধরনের যখন দমন পীড়ন এবং গণহত্যা যখন চলছিল নানান জায়গায়, বিশ্ববিদ্যালয়গুলোতে এবং হচ্ছে গ্রামে মহল্লায় সবখানে, এবং হচ্ছে সাঁড়াশি অভিযান যখন চলছিল, 19 জুলাইয়ের পর থেকে আসলে দিনগুলো হচ্ছে ভয়াবহ এবং হচ্ছে এক ধরনের খুব জঘন্য কিছু দিন হিসেবে মানে পরিগণিত হয়েছিল এবং হচ্ছে যেগুলো ছাত্র জনতার অনাকাঙ্ক্ষিত ছিল। সেই পরিস্থিতিতে আসলে আমরা সর্বোচ্চ চেয়েছি আসলে এই মুহূর্তে যদি কি আমরা থেমে যাই,
অথবা সরকারের এই সুকৌশলে যদি আমরা এই ধরনের ফাঁদে যদি পা দিই, তাহলে হয়তো বা ভবিষ্যতে আমাদের যে জীবন সেটি হয়তো বা অনিশ্চিত হয়ে পড়বে। তখন এটা 9 দফা থেকে 1 দফাতে পরিণত হয় এবং সবার একটা চিন্তা ছিল যে হাসিনাকে খেদানো এবং পতন না হলে এই বাংলাদেশকে যদি স্বৈরাচার মুক্ত যদি করা না হয়, তাহলে কারো এখানে রেহাই নাই এই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে। কারণ তার পেটুয়া বাহিনী, ছাত্রলীগ এবং আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা ছিল, কারণ সবার মাঝে আমরা কিন্তু টার্গেট ছিলাম এবং তারা কোনো না কোনোভাবে আমাদের ক্ষতি করবে, হয়তো বা আমার করতে না পারলে আমার ফ্যামিলি এবং আমার সোসাইটি সব কিছুকে। সুতরাং এই ম্যাসেকার, এই নস্বাত, এই জুলুম, যেই একটা দিন, জাহিলিয়াতের মতো যে একটা দিন আমরা পার করেছিলাম, সেটি থেকে মুক্তির লক্ষ্যে মূলত আমরা 1 দফাতে গিয়েছিলাম এবং অবশেষে 5ই আগস্ট এই হাসিনার পতন ঘটিয়েছি। আপনারা এই যে আন্দোলন করলেন পুরো 1 মাসেরও বেশি সময়, চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রামে কোন কোন দিনটাকে বা কোন সময়টাকে আসলে আপনি মনে করেন টার্নিং পয়েন্ট ছিল ওই সময়? চট্টগ্রামের বিষয়টা একটু বলি। চট্টগ্রাম হচ্ছে একটা সাহসের বাতিঘরের জায়গা। চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের একটা হৃৎপিণ্ড বলা যায়। বাংলাদেশের ইতিহাসে যা ঘটেছে চট্টগ্রামের একটা অন্যতম ভূমিকার ফলেই কিন্তু সবকিছু হয়েছে। সেক্ষেত্রে চট্টগ্রামে মনে করেন যেগুলো ঢাকাতে অসম্ভব ছিল, যেমন কারফিউ চলাকালীন কোনো মিছিল সমাবেশেই, যেমন হচ্ছে আপনার চট্টগ্রামে আমার মনে হচ্ছে যেমন বাংলা ব্লকেট, তারপর মার্চ ফর জাস্টিস, তারপর হচ্ছে এই দিনগুলো চট্টগ্রামের সর্বোচ্চ জোরদারের সাথে কিন্তু পালিত হয়েছে। এবং চট্টগ্রামে যেমন রেল লাইন অবরোধ, তারপর হচ্ছে পাশাপাশি হচ্ছে এইখানে যে বাংলা ব্লকের যে কর্মসূচি, সব যোগাযোগ বন্ধ করে দেওয়া, সর্বক্ষেত্রে আমার মনে হয় চট্টগ্রামের ছাত্র জনতায় কিন্তু প্রতিরোধের জায়গা থেকে ছাত্রলীগকে দমানো, পেটানো এবং হচ্ছে মুরাদপুরে যেই ঘটনাটা আপনারা হয়তো বা জানেন, এক্ষেত্রে আমার ভূমিকাটা বাংলাদেশের অন্যান্য জায়গার চাইতে এই বীর চট্টলায় কিন্তু সাহসের ভূমিকাটা আমরা দেখিয়েছি এবং এটা আমাদের দ্বারা সম্ভব হয়েছে। সুতরাং ওই দিনসমূহ গুলো হচ্ছে মূলত আমরা চেয়েছিলাম হচ্ছে আমাদের জায়গা থেকে সক্রিয়তার সাথে মূলত এই আন্দোলনটাকে আরো প্রভাবিত করা। সেই প্রভাবের দিকটা পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং হচ্ছে চট্টগ্রাম থেকেই মূলত এই বিপ্লব, গণ অভ্যুত্থান যাই বলি, সবকিছুর মূল যেই কারিগরের জায়গা বলি, মূল যে সূত্রতার জায়গা বলি, এখান থেকেই মূলত এই বিস্তারটা প্রভাবিত হয়েছে পুরো বাংলাদেশে। হুমায়রা তাহিয়া, আপনার দৃষ্টিতে আসলে টার্নিং পয়েন্ট কোনটা ছিল চট্টগ্রামের এই পুরো আন্দোলনের মধ্যে? জি, আমরা যারা রাজপথে ছিলাম তারা প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে দেখেছি প্রথমে মানুষ কম ছিল, যে আন্দোলন শুরু করার সময় স্পটে মানুষ কম ছিল, পরবর্তীতে আরও অনেকজন যোগ দিয়েছে এবং সেখানে ছাত্র জনতার পাশাপাশি সাধারণ মানুষও যোগ দিয়েছে। আমরা এটাও দেখেছি লোকজন দোকান বন্ধ করে আমাদের সাথে যোগ দিচ্ছে, কেউ হচ্ছে পাথর ভেঙে আমাদেরকে দিচ্ছে প্রতিরোধ গড়ে তোলার জন্য, এবং কেউ বাসাবাড়ি থেকে নেমে আসছে। তো এক্ষেত্রে 29 জুলাইয়ের আগে মোটামুটি আন্দোলনটা স্থগিত হয়ে যাওয়ার দিকেই ছিল, কারণ ঢাকা থেকে, কেন্দ্র থেকে কোনো নির্দেশনা ছিল না আন্দোলন হবে কি হবে না। এবং আপনারা হয়তো এটাও জানেন যে 29 তারিখ কিন্তু ওই প্রোগ্রামটা, সমাবেশটা স্থগিত করা হয়েছিল। তবে আমরা ওখানে অন স্পট ডিসিশন নেই আমরা সরে যাব না, কারণ ওই দিন 3টা থেকে আন্দোলন হওয়ার কথা ছিল কাজের ডেরি মোড়ে, কিন্তু আমরা পরবর্তীতে নিজেরাই যারা ওখানে অন স্পট ছিলাম তারাই সময় চেঞ্জ করি, তারাই স্থানটাকে চেঞ্জ করি এবং আমরা সেটাকে চেরাগি মোড়ে নিয়ে যাই। তো ওই দিকটাই ছিল আমাদের একটা টার্নিং পয়েন্ট, আমি যেটা পার্সোনালি মনে করি। এবং পরবর্তী সময় থেকে আমরা দেখতে পারি কোর্ট বিল্ডিং, তারপর নিউ মার্কেট এবং ওয়াসার মোড়, ওখানে স্বতন্ত্র সবারই অংশগ্রহণ ছিল। নিশ্চয়ই আপনাদের দুজনের সঙ্গে আমরা আরো আলোচনা করব। আমরা আরো একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আরো একটা বিরতি নিব, ফিরবো একটু পর। আবারও স্বাগত ডায়মন্ড সিমেন্ট প্রসঙ্গ চট্টগ্রামে। আমরা স্মৃতিতে স্মরণে জুলাই নিয়ে আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে স্টুডিওতে যোগ দিয়েছেন জুলাই আন্দোলনের দুজন সম্মুখ সারির যোদ্ধা, আবু হানিফ নোমান এবং হুমায়রা তাহিয়া। হুমায়রা তাহিয়া, আমি এই পর্যায়ে আপনার কাছে যেতে চাই। এই যে আপনারা একটা প্রায় 1 মাসের কাছাকাছি আন্দোলন করেছেন, একটা সময় কি আপনাদের কখনো কি মনে হয়েছে যে আসলে এটার একটা হ্যাপি এন্ডিং হবে? যদি বিস্তারিত বলি তাহলে আমরা ভেবেছিলাম আন্দোলনটা আরও মাসব্যাপী পরিচালিত হবে, কারণ আমরা ইতিহাসে দেখেছি একটা মানে অবরুদ্ধ জাতি স্বাধীনতা অর্জন কিন্তু এত সহজে পায়নি। সেই হিসেবে 1 মাস আমাদের জন্য খুব কম সময় ছিল এবং এটা আমাদের হ্যাবিট ছিল। আমরা দিনে আন্দোলন করতাম, রাতেও কিন্তু আমরা ঘুমাতাম না, আমরা পরের দিনের প্ল্যান করতাম। তো ওই হিসেবে তারপর আরও বিভিন্ন টিভি নিউজ চ্যানেল আমরা দেখতাম শেখ হাসিনা খুব জোর গলায় বলে যে হাসিনা পালায় না,
তো ওই দিক থেকে আমরা বিবেচনা করেছিলাম যে না, আমাদের আন্দোলনটা চলমান থাকবে এবং আমরা আরও মাসব্যাপী আন্দোলনটা পরিচালনা করব। তো পরবর্তী একটা সময়ে আসলে আমরাও তো মানুষ, আমরাও অনেকটা টায়ার্ড হয়ে যেতাম, চিন্তা করতাম থাক এবার না হয় ছেড়েই দিই। তবে চট্টগ্রামের একটা জনপ্রিয় স্লোগান ছিল, যেটা পুরো দেশব্যাপী মানুষ এখন বলে, যে বদ্দিন হাইও আর নহাইও। ওইটা শুনে আমরা আরও ইন্সপায়ার ছিলাম যে না, ওরা যাই করুক আমাদের স্বাধীনতা আমাদের লাগবেই, এই দেশের মানুষকে আমরা মুক্ত করবই। এই সব শেষ করে যখন 5ই আগস্ট চূড়ান্ত বিজয় এলো, তখন ওই মুহূর্তটা আসলে কেমন লেগেছিল? এখানে বিজয়টা যে 5 আগস্ট আমাদের হবে, চূড়ান্ত হবে, সেটা নিয়েও আমাদের দ্বিধাদ্বন্দ্ব ছিল। কারণ আমরা তখন কাউকে বিশ্বাস করতে পারতাম না। দেখেন আপনি, তখন মিডিয়া কিন্তু আমাদেরকে সঠিক সংবাদটা দিত না। আইন শৃঙ্খলা বাহিনী যারা ছিল তারা আমাদের পক্ষে ছিল না। আমাদের নিজের প্রতিষ্ঠানের যারা স্যাররা ছিল তারা আমাদের পাশে ছিল না। সব কিছু চিন্তা করে আমরা আসলে উপলব্ধি করতে পারিনি যে ওই দিনে আমরা স্বাধীন হব। আমরা ভেবেছিলাম একটা সংবাদ সম্মেলন হচ্ছে, পরবর্তীতে তারা আরও কঠোরভাবে আমাদেরকে দমানোর চেষ্টা করবে। তবে যখন টিভিতে প্রচার হয়েছে যে শেখ হাসিনা তার কয়েকটা লাগেজ নিয়ে পালিয়েছে, তো চিন্তা করলাম এত বছর ধরে মানুষের উপর জুলুম অত্যাচার করে, মানুষের এত ক্ষতি করে, দেশটাকে এত ঋণের মধ্যে নিমজ্জিত করে মাত্র কয়েকটা লাগেজ নিয়ে সে পালালো, এটা দেখে তখনই খুব আনন্দিত হয়েছিলাম। নিশ্চয়ই আবু নোমান, আপনার কাছে যেতে চাই, 5ই আগস্টের ওই স্মৃতিটা একটু শুনতে চাই। মানে কেমন লাগলো ওই দিনটাতে? 4 আগস্ট যখন চট্টগ্রামের ব্যাপক গোলাগুলি হয় এবং অনেকে যখন শহীদ হয়, সারা বাংলাদেশে যখন এই বিষয়টি ঘটে, তখন আমরা সারা রাত ঘুমাতে পারছিলাম না। কারণ সেনাবাহিনীর একটা অবস্থান এখানে কিন্তু কাজ করছে। হয়তোবা আমরা চিন্তা করছিলাম যদি কি সেনাবাহিনী যদি আমাদের বিপক্ষে যায়, কারণ সেনাবাহিনী আমাদের একমাত্র তখন পথ অবলম্বন ছিল। যদি তারা বিপক্ষে যায় তাহলে হাজার হাজার ছাত্র জনতা হয়তোবা শহীদ হবে। এবং সারা রাত আমরা এটাও চিন্তা করছি লং মার্চের ডাকে, যেহেতু মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঢাকামুখী হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ যেহেতু যোগদান দিচ্ছে, তখন আমাদের একটা আস্থা আসছিল। কারণ 3 আগস্ট আপনি দেখবেন বাংলাদেশের সমগ্র ছাত্র জনতা মোটামুটি একটা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে এবং যেটি পুরো বিশ্ব দেখেছে। সুতরাং আমাদের মধ্যে এই আন্দোলনের একটা সম্মিলনের যেই জায়গা, সেটা কিন্তু তৈরি হয়েছে এবং মানুষজন সবসময় একটা চিন্তাই ছিল যে হাসিনাকে যে কোনোভাবে তার পতন ঘটাতেই হবে। সুতরাং তারই লক্ষ্যে 4 আগস্ট আমাদের মনে হচ্ছিল, তখন আমরা কিছু হয়তো বা মেসেজও পাচ্ছিলাম ডিরেক্টলি ইনডিরেক্টলি, যে আসলে হাসিনা হয়তোবা কালকে পতন হবে, সেনাবাহিনী হয়তোবা হাসিনার সাথে হয়তোবা তার নেগোসিয়েশনের আলোকে যাবে না। পরক্ষণে আমরা সকাল 11টার দিকে যখন নানান সূত্রে যখন জানি, এবং সংবাদ মাধ্যমে আপনারা তো ধরাবাঁধা ছিলেন, হয়তো ওই ধরনের সংবাদ কিন্তু প্রচারিত হচ্ছিল না। হঠাৎ দেখি নেট আসলো এবং টেলিভিশনগুলো দেখলাম সচল হচ্ছে। হেডিংয়ে আসলো যে উনি পালিয়েছেন হেলিকপ্টার যুগে, তার লাগেজ এবং নেতাকর্মী নিয়ে। এবং পাশাপাশি এটাও শুনছিলাম যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান হয়তো একটু পরে 2টার দিকে তিনি লাইভে আসবেন, জাতির সামনে কথা বলবেন। তখন আমাদের মধ্যে একটা যে বিজয়ের যে একটা আকাঙ্ক্ষা এবং এতদিনের যে একটা যুদ্ধ এবং 16 বছর ধরে যে ফ্যাসিবাদ বিরোধী যে নানান সংগ্রাম, আসলে এটার যে একটা ইতি আসলে ঘটতে যাচ্ছে, তখন আমরা এটা বুঝতে পেরেছিলাম। তখন আমাদের মধ্যে একটা আনন্দ কাজ করছিল যে আমরা আমাদের যেই যুদ্ধ, যেই ছাত্র জনতার যেই সঠিক পথের, যেই ন্যায়ের পথের যেই সংগ্রাম, সেটি হয়তো বা আজকে ইতিহাসের কাছে একটি সমুজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে এবং হয়েছে। এই যে 5ই আগস্ট এলো, আবারও আরেকটি 5ই আগস্ট আসবে 2 দিন পর, 1 বছর পার হয়ে যাচ্ছে। এই সময়ের মধ্যে আপনারা যে স্বপ্ন নিয়ে, যে আকাঙ্ক্ষা নিয়ে এই রাজপথে নেমেছিলেন, অনেকেই বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, এই সার্বিকভাবে এই 1 বছরে আপনাদের এই যে আন্দোলন, চাওয়া পাওয়া, একটু প্রাপ্তি অপ্রাপ্তির যদি হিসাব নিকাশ মেলানো যায়। দেখেন, যখন আন্দোলন চলাকালীন জুলাইয়ের সময়ে আমরা যেটা আসলে মুক্তির নেশার আলো খেয়ে মূলত আমরা ছুটেছিলাম এবং আমাদের যে একটা অধিকার সেটি সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে মূলত হাসিনার বিরোধী যে আন্দোলন সেটা আমরা করেছি। এবং হাসিনার পতন হয়েছে 5ই আগস্ট। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি, আমরা একটা চিন্তা করেছিলাম যে সাম্য এবং মানবিক এবং একটা সামাজিক একটি দেশ হিসেবে এই দেশটা গঠন করতে যাচ্ছে এবং এই দেশে আসলে যেই ন্যায় বিচারের যে বিষয়টা বলি এবং মানুষের যে অধিকার বিষয়টা বলি, স্বাধিকারের যে বিষয়, এগুলো প্রতিষ্ঠিত হবে। পরবর্তী সময়ে পরিবর্তিত এই বাংলাদেশে আমাদের যে আকাঙ্ক্ষা,
এবং যে প্রাপ্তির জায়গা, সেটা থেকে আমরা আসলে যা আশা করেছিলাম জুলাই আন্দোলন, হয়তোবা সেটার সাথে তেমন একটা প্রতিফলন ঘটেনি। এটা না ঘটানোর কারণের ক্ষেত্রে যদি উল্লেখযোগ্য কারণ হিসেবে বলি, ছাত্র জনতা যা চাইছে এখানে হয়েছে বা যে বড় একটা রাজনৈতিক হস্তক্ষেপের বিষয় এখানে উঠে আসে। কারণ আমাদের আকাঙ্ক্ষা এবং চাওয়া পাওয়াটা ছিল হচ্ছে একটি সুন্দর বাংলাদেশ হোক এবং সবার সম্মিলন, অংশগ্রহণ থাকবে। এখানে হচ্ছে অসাম্প্রদায়িক এবং হচ্ছে এখানে কোনো ধর্ম বর্ণ নির্বিশেষে সবার একটি সম্মিলিত প্রচেষ্টাই মূলত এই দেশটা গঠন হবে। পরবর্তীতে রাজনৈতিক অস্থিরতা এবং হচ্ছে ক্রেডিট হাসিলের যে রাজনীতি এবং ট্যাগিং কালচারের যে একটা সমাচার আমরা দেখতে পেয়েছি, সেটা থেকে আমরা আমাদের যে একটা আদর্শের জায়গা এবং সংগ্রামের জায়গা, ন্যায়ের জায়গা আমরা ছিলাম, সেটা থেকে আমরা হয়তো বা কিছুটা পিছপা হতে বাধ্য হয়েছি। সময়ের প্রয়োজনে নিজের হয়তো বা তাগিদের ক্ষেত্রে অনেক কিছু অনুভব করে মূলত আমরা পিছিয়েছি। তবে এইটুকু বলবো যে আমাদের যে প্রাপ্তিটা আমরা চিন্তা করে মূলত জুলাইয়ের যে আন্দোলনটা করেছি, আসলে সেই প্রাপ্তির জায়গাটা কতটা প্রতিষ্ঠিত হয়েছে এটা দেশের জনগণ নির্ধারণ করবে। তবে আমার মতে আসলে আমাদের যে প্রাপ্তির যে একটা জায়গা, সেটা আসলে প্রতিষ্ঠিত হয়নি এবং অপ্রাপ্তির জিনিসটা কিন্তু আসলে বড়সড় একটা পরিসরে কিন্তু রূপ নিচ্ছে, যেটা অনাকাঙ্ক্ষিত এবং যেটা আমরা আশাই ছিলাম না। হুমায়রা তাহিয়া, আপনার মন্তব্য শুনতে চাই এই যে প্রাপ্তি অপ্রাপ্তির জায়গায়। জি, এই বিষয়ে আসলে বিস্তর অনেক কিছু বলা যায়, তবে আমি খুব সংক্ষেপে বলবো। আমরা ছাত্রপক্ষ থেকে যতটা করতে চেয়েছিলাম ততটা আমরা করেছি, কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে আমরা যতটা চেয়েছি ততটা আমরা পাইনি। কারণ এখন আপনি আমাদের সমাজে দেখতে পারবেন যে যদি কোনো একটা সমস্যা হয় তাহলে মানুষ কিন্তু বলে যে অমুক ছাত্রর কাছে যাওয়া যাবে, ওকে বলা যাবে, কিংবা ও বিষয়টা সমাধান দিতে পারবে। তবে রাষ্ট্রপক্ষের মধ্যে যেটা আমরা বিস্তরভাবে চেয়েছিলাম যে গণহত্যাকারীদের বিচার, যারা এদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে, সাধারণ জনতাকে হত্যা করেছে, তাদের বিচার কিন্তু এখন আমরা পাইনি। ইভেন আমরা যখন এই ফ্যাসিস্ট দলকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চেয়েছি, তখনও আমরা রাষ্ট্রীয়ভাবে যে একটা আমাদের সাথে সংহতি কিংবা বিভিন্ন দলগুলোকে যেভাবে আমাদের পাশে চেয়েছিলাম ওইভাবে কিন্তু পাইনি। আমরা আমাদের দাবিটা তুলে ধরেছি যে ফ্যাসিস্ট এই দলটাকে নিষিদ্ধ করতে হবে। তারা আমাদেরকে আবার উল্টো প্রশ্ন করেছে যে কেন, তারা খুবই একটা বড় রাজনৈতিক দল ছিল, তারা কেন নিষিদ্ধ হবে। এই প্রশ্ন থেকে আমরা আবার পুনরায় রাজপথে নেমেছিলাম। আমরা ছাত্রলীগ নিষিদ্ধ করলাম, আওয়ামী লীগ নিষিদ্ধ করলাম। তো এই দিকটা থেকে আসলে একটা ব্যথা কাজ করে। নিজের জীবনের কথা চিন্তা না করে, নিজের পরিবারের কথা চিন্তা না করে, দেশের জন্য যখন এত কিছু করেছি, যতটুকু সম্ভব করেছি, তাহলে দেশ কেন এখন আমাদের কথা ভাবছে না? কারণ তারা যদি কোনো একটা ক্রমে কোনোভাবে এই 2 বছর, 5 বছর কিংবা 10 বছর পরেও আসে, তারা কি আমাদেরকে ছেড়ে দিবে? আমাদেরকে কিংবা আমাদের পরিবারকে কিংবা আমাদের সাথে যারা জড়িত ছিল তারা কি আর বাঁচবে? এটা আমি প্রশ্ন রেখে গেলাম। আমরা হয়তো এই যে আক্ষেপের জায়গাটা আছে, এর বাইরে আসলে নতুন বাংলাদেশটা আসলে কিভাবে দেখতে চান? আমি আসলে নতুন বাংলাদেশে বাঙালিকে মানুষ হিসেবে দেখতে চাই। কারণ চারপাশে কি ঘটছে আমি আসলে নিজের স্মৃতিতে নিতে পারছি না। চাঁদাবাজির কারণে একজনকে হত্যা, রাজনীতির কারণে একজনকে গলা কেটে হত্যা, 2-4 জনকে গুম করে ফেলে, ও ক্ষমতার জন্য একজনকে মেরে ফেলে, এগুলো তো কোনো একটা মানুষের কর্মকাণ্ড হতে পারে না। আবার আপনারা দেখতে পারেন যে বিভিন্ন পদ পদবিতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হয় টাকা দিয়ে, সভাপতি হয় টাকা দিয়ে। আমরা তো এসব চাইনি, আমরা তো কখনো এসব চাইনি। এসব কখনোই একজন মানুষের নৈতিকতার দিক থেকে চিন্তা করলে কিংবা বিবেক থেকে চিন্তা করলে মানুষের কাজ হতে চায় না। এই কারণে আমি আসলে চাই আমাদের বাংলাদেশের সবাই মানুষ হবে, মানুষের মতো বাঁচবে, নিজের মৌলিক অধিকার নিয়ে তারা নিজেদের অধিকার নিয়ে সোচ্চার হবে, নিজেদের অধিকার পাবে এবং দেশটা খুবই সুন্দরভাবে পরিচালিত হবে। নিশ্চয়ই আবু নোমান, যদি ছোট্ট করে বলেন নতুন বাংলাদেশ কেমন চান আপনি? নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমরা একটি সাম্য এবং মানবিক মর্যাদা সম্পন্ন এবং যে মৌলিক চাহিদাগুলো রয়েছে সেটি পূরণের মধ্য দিয়ে এবং হচ্ছে গণহত্যা যারা চালিয়েছে জুলাই আন্দোলনে তাদের যে প্রকৃত বিচার সেটি, এবং হচ্ছে এদেশের যে মৌলিক যে সংস্কারগুলো যেগুলো মানুষের সংস্কার বলা যায়, সেই সংস্কারগুলো যদি করে যদি একটি বাংলাদেশকে যদি বিনির্মাণ করা যায়, যে বা যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবে অথবা বর্তমান যারা ক্ষমতায় আছে তাদের প্রত্যেকটা রাজনৈতিক দলের মতামত এবং দেশের মানুষের চাওয়া পাওয়া এই বিষয়ের আলোকে যদি সমন্বিত মনোভাবে যদি এই দেশটাকে যদি গঠন করা যায়, তাহলে আমি মনে করি এই বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে। নিশ্চয়ই আমরাও চাই সুন্দর একটি বাংলাদেশ হোক। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, ভালো থাকুন সবাই।